প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজেন্দ্র কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। পাঠ পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আলোচনার শুরুতে আমরা কয়েকটি চিত্র দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্র থেকে আমরা কিছু ধারণা পাই কিনা? হ্যাঁ, এই চিত্র থেকে আমরা কিছু ধারণা পাই। সেটা হচ্ছে এই প্রত্যেকটা চিত্রই কোনো না কোনো তাৎপর্য বহন করছে। এখানে মনে হচ্ছে যে ডেটার কমিউনিকেশন, যে এখানে থেকে ডেটা এর কাছে আসছে বা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে মনে হচ্ছে যে এটা কি, যে কমিউনিকেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো কমিউনিকেশন সিস্টেম। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নেব যে আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষণফলগুলো কী কী। আমরা আলোচনা শেষে কমিউনিকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারব, ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারব, ডেটা কমিউনিকেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে পারব, ব্যান্ডউইথ কী তা ব্যাখ্যা করতে পারব, বিভিন্ন প্রকার ব্যান্ডউইথের মধ্যকার তুলনামূলক আলোচনা করতে পারব। শুরুতেই আসা যাক, ডেটা কমিউনিকেশন কাকে বলে। যে প্রক্রিয়ায় ডেটা এক কম্পিউটার সিস্টেম হতে অন্য কম্পিউটার সিস্টেমে তারযুক্ত নেটওয়ার্ক বা তারবিহীন নেটওয়ার্কের সাহায্যে স্থানান্তরণ করা যায় তাকে ডেটা কমিউনিকেশন বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রক্রিয়ায় ডেটা এক কম্পিউটার সিস্টেম থেকে অন্য কম্পিউটার সিস্টেমে তারযুক্ত নেটওয়ার্ক বা তারবিহীন নেটওয়ার্কের সাহায্যে যে স্থানান্তরণ করা যায় তাকেই আমরা বলবো হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এখানে দেখা যাচ্ছে যে ডেটা কমিউনিকেশন হচ্ছে তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে, যে একটি কম্পিউটার সিস্টেম থেকে ডেটা অন্য কম্পিউটার সিস্টেমে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে। আবার এখানে দেখা যাচ্ছে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যাচ্ছে, সেটা তারবিহীন নেটওয়ার্কের মাধ্যমে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের প্রশ্ন থাকে যে ডেটা কমিউনিকেশন কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো যে ডেটা কমিউনিকেশন কাকে বলে। ডেটা কমিউনিকেশনের ধারণা। তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বলে। প্রেরণকারী ও গ্রহণকারীর সমন্বয়ে কমিউনিকেশন গড়ে ওঠে। কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদানের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে ডেটা কমিউনিকেশনকে এভাবেও লেখা যায় যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বলে। প্রেরণকারী এবং গ্রহণকারীর সমন্বয়ে কি গড়ে ওঠে? কমিউনিকেশন গড়ে ওঠে। কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদানের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। যে প্রক্রিয়ায় প্রেরণকারী হলো প্রথম পক্ষ বা সোর্স, এবং গ্রহণকারী হলো দ্বিতীয় পক্ষ বা ডেস্টিনেশন বা গন্তব্য। ডেটা কমিউনিকেশনে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, পিডিএ, মডেম, ট্রান্সমিটার, রিসিভার ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে ডেটা কমিউনিকেশনে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেটা আমরা কিন্তু দেখলাম। ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ। যে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কী কী? ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি। 1. উৎস বা সোর্স। 2. প্রেরক বা ট্রান্সমিটার। 3. মাধ্যম বা মিডিয়াম। 4.
প্রাপক বা রিসিভার, পাস গন্তব্য বা ডেস্টিনেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি? ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি। এগুলো কি? এগুলো হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এই 5টি উপাদান নিয়ে কমিউনিকেশন সিস্টেম গড়ে ওঠে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি, তাহলে কিন্তু আমরা দিতে পারবো যে ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি। সেই 5টির নাম তোমরা অবশ্যই দিতে পারবে। এবার এগুলোর বর্ণনায় আসা যাক। দেখা যাচ্ছে এখানে যে সোর্স, তারপর এখানে যেটা আছে, এখানে আমরা একটা মডেম ব্যবহার করেছি। তাহলে মডেমটা কি? এই মডেমটা হচ্ছে এখানে ট্রান্সমিটার হিসেবে কাজ করবে। এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে কি? রিসিভার, এটা রিসিভার, আর এটা ডেস্টিনেশন, এটা ডেস্টিনেশন। সোর্স বা উৎস, যে ডিভাইস থেকে ডেটা বা তথ্য পাঠানো হয় তাকে সোর্স বা উৎস বলে। যেমন কম্পিউটার, টেলিফোন। তাহলে কম্পিউটার, টেলিফোন ইত্যাদি ব্যবহার করে আমরা কিন্তু ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। তাহলে এখানে কম্পিউটার এবং টেলিফোন এটা হচ্ছে কী হিসেবে কাজ করবে? সোর্স হিসেবে কাজ করবে। মূল কথা, যে জায়গা থেকে ডেটা যাবে সেই হচ্ছে সোর্স, যে জায়গা থেকে ডেটা যাবে সেটাই হচ্ছে সোর্স। প্রেরক, ট্রান্সমিটার। প্রেরক যন্ত্র উৎস থেকে ডেটা নিয়ে কমিউনিকেশন মাধ্যমে পাঠায়, যেমন মডেম। প্রেরক যন্ত্রটা কী করবে? ডেটাটাকে উৎস থেকে কোথায় পাঠাবে? এটা পাবলিক নেটওয়ার্কে পাঠিয়ে দেবে বা কমিউনিকেশন মাধ্যমে পাঠিয়ে দেবে। সেটা হচ্ছে কি? প্রেরক বা ট্রান্সমিটার। কমিউনিকেশন মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে ডেটা বা তথ্যকে প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে পৌঁছায় সেই মাধ্যমকে কমিউনিকেশন মাধ্যম বলে। যেমন কেবল, পাবলিক নেটওয়ার্ক, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ওয়েভ ইত্যাদি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসবে হচ্ছে প্রাপক। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করে সিগন্যালকে গন্তব্য পৌঁছাতে যে ডিভাইসটি ব্যবহৃত হয় তাকে রিসিভার বলে। অর্থাৎ যে সিগন্যালটা কী করবে? মাধ্যম থেকে সিগন্যালটা গ্রহণ করা হবে, গ্রহণ করে সেটাকে ডেস্টিনেশনে পৌঁছে দেয়া হবে। এই যে ডিভাইসটাই কাজ করবে সেটা হচ্ছে প্রাপক বা রিসিভার। এই কাজটাও কিন্তু মডেম করে থাকে। গন্তব্য, রিসিভার থেকে প্রাপ্ত ডেটা গ্রহণ করে সার্ভার বা পার্সোনাল কম্পিউটার তাকে, যে সার্ভার বা পার্সোনাল কম্পিউটার তাকে ডেস্টিনেশন ডিভাইস বলে। তাহলে রিসিভার থেকে প্রাপ্ত ডেটা গ্রহণ করে যে সার্ভার বা পার্সোনাল কম্পিউটার তাকে আমরা কি বলবো? ডেস্টিনেশন বলবো, যা পরবর্তীতে তথ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানেই ডেটা থাকে, সেই ডেস্টিনেশনটাই আবার পরবর্তীতে তথ্যের উৎস হিসেবে ব্যবহৃত হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সমগ্র প্রক্রিয়াটা এই চিত্রের মাধ্যমে এইভাবে উপস্থাপন করি তাহলে দেখা যাক কেমন দাঁড়ায়। যে কমিউনিকেশনের উপাদান কয়টি? কমিউনিকেশনের উপাদান হচ্ছে আমাদের 5টি। সেটা কি কি? সেটা হচ্ছে সোর্স, উৎস, প্রেরক, ট্রান্সমিটার, কমিউনিকেশন মাধ্যম, প্রাপক, রিসিভার, আর গন্তব্য, ডেস্টিনেশন। এখানে উৎস অর্থাৎ ডেটা যে জায়গা থেকে ডেটা পাঠানো হবে সেটি হচ্ছে উৎস। তো এই ডেটা যদি কম্পিউটার হয়, এখানে কম্পিউটার উৎস থেকে যে ডেটাটা আমরা পাঠালাম সেটা হচ্ছে এখানে যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই যে এই সিগন্যালটা কি সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের কয়টি স্টেপ থাকে? 2টি। একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। নিচের স্টেপটা হচ্ছে 0, উপরের স্টেপটা হচ্ছে 1। এই 0 এবং 1 নিয়ে এই ডিজিটাল সিগন্যাল গঠিত। তাহলে কম্পিউটার থেকে যে সিগন্যালটা যাবে সেটা হচ্ছে একটি ডিজিটাল সিগন্যাল। এই সিগন্যালটা যাবে কোথায়? ট্রান্সমিটারে। এই ট্রান্সমিটারটা কী হিসেবে কাজ করবে? এই ট্রান্সমিটারটা কাজ করবে হচ্ছে যে ডিভাইস হিসেবে এই ট্রান্সমিটারটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে মডেম। এই মডেম করবে কি? এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এখানে দেখা যাচ্ছে এই সিগন্যালটা হচ্ছে কি? অ্যানালগ সিগন্যাল।
এই অ্যানালগ সিগন্যাল হচ্ছে অ্যানামোলিয়াস থেকে অ্যানালগ, অর্থাৎ যে সিগন্যালটা সময়ের সাথে সাথে তার দিকের বারংবার পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কি সিগন্যাল, এখানে অ্যানালগ সিগন্যাল। তাহলে এখানে উৎস থেকে যে সিগন্যালটা প্রেরকে যাবে, প্রেরক কী করবে, এই সিগন্যালটাকে, এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মাধ্যমে প্রেরণ করবে, মাধ্যমে প্রেরণ করবে। মাধ্যম থেকে এই সিগন্যালটা গ্রহণ করবে হচ্ছে রিসিভার। এখানেও কিন্তু একটি মডেম এই সিগন্যালটাকে গ্রহণ করবে, এই সিগন্যালটাকে গ্রহণ করবে। এই গ্রহণ করার পর এই অ্যানালগ সিগন্যালটাকে মডেম আবার কী করবে, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। এই ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখলাম যে এই সোর্স থেকে যে ডিজিটাল সিগন্যালটা ট্রান্সমিটারে পাঠানো হয়, এই ট্রান্সমিটারে পাঠানো হলে এই ট্রান্সমিটার এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এবং এটা মাধ্যমে দিয়ে দেয়। এই মাধ্যম থেকে রিসিভার কি করে, এই অ্যানালগ সিগন্যালটাকে গ্রহণ করে আবার এই মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়া মডেমটি, এই প্রাপক হিসেবে ব্যবহৃত হওয়া মডেমটি এটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এবং ডেস্টিনেশনের কাছে পৌঁছে দেয় এবং এইভাবে ডেটা কমিউনিকেশন সম্পন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো আসে এবং এর বর্ণনা দিতে বলে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই বর্ণনাগুলো দিতে পারবে। এবার আসা যাক ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয়তা, যে ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয়তাটা কি। প্রথম কথা হচ্ছে ডেটা ট্রান্সমিশন করলে কানেক্টিভিটি বাড়ে, অর্থাৎ একটি সিস্টেম হতে অন্য সিস্টেমে যোগাযোগ বাড়ে, এটাই হচ্ছে কানেক্টিভিটি। তাহলে সময়ের সাশ্রয়ীকরণ, এই ডেটা কমিউনিকেশন যদি সঠিকভাবে করা যায় তাহলে সময়ে সাশ্রয়ী হয়। তথ্যের অবাধ আদান প্রদান, অর্থাৎ এই কমিউনিকেশনে তথ্যের অবাধ আদান প্রদান হয়। তথ্যের স্বচ্ছতা, সঠিক ডেটা কমিউনিকেশনে তথ্যের স্বচ্ছতা বাড়ে। তথ্যের যথাযথ ব্যবহার এতে সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে সিগন্যাল রূপান্তরক যন্ত্রটির নাম কি? এখানে দেখা যাচ্ছে একটি ডিজিটাল সিগন্যাল, আর এটা হচ্ছে একটি অ্যানালগ সিগন্যাল, অডিও পালস। তো মাঝে একটি ডিভাইস দেখা যাচ্ছে, এই ডিভাইসটির নাম কি হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যন্ত্রটি হচ্ছে মডেম, কারণ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হচ্ছে মডেম। আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের কাজটাও কিন্তু মডেম করে। তাহলে এখানে যেহেতু ডেটা এখান থেকে এখানে গিয়েছে, তাহলে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটা মডেম রূপান্তর করে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করেছে। তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে আমরা কিন্তু পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কাকে বলে? ব্যবহারকারীর কম্পিউটার এবং আইএসপি এর কম্পিউটারের উপাত্ত আদান প্রদানের গতিকে ব্যান্ডউইথ বলে। তাহলে ব্যবহারকারী কম্পিউটার এবং আইএসপি এর কম্পিউটারের উপাত্ত আদান প্রদানের গতিকে ব্যান্ডউইথ বলে। এখানে আইএসপি হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যা সার্ভারকে ইন্টারনেটের সাথে যুক্ত রাখে। তাহলে এখানে চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ব্যবহারকারীর কম্পিউটার এগুলো, আর মাঝে রয়েছে আইএসপি। তাহলে এই যে এই ব্যবহারকারীর কম্পিউটার, এদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে কে? আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা এই যে এদের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করেছে, আর এই যে ব্যবহারকারী কম্পিউটার এবং আইএসপি কম্পিউটারের উপাত্ত আদান প্রদানের এই যে গতি, এই গতিকেই আমরা বলবো হচ্ছে ব্যান্ডউইথ।
একক সময়ে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আসে যে ব্যান্ডউইথ কী, তাহলে তোমরা বলবে ব্যবহারকারী কম্পিউটার এবং আইএসপি এর কম্পিউটারের উপাত্ত আদান প্রদানের গতিকে ব্যান্ডউইথ বলে। আর যদি বলে ট্রান্সমিশন স্পিড কি, একক সময়ে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এবার আসা যাক ব্যান্ড রেট। প্রতি সেকেন্ডে কত বিট ডেটা কোন মাধ্যম দ্বারা স্থানান্তরণ হতে পারে তাই ডেটা স্থানান্তরের গতি। আর এই ডেটা স্থানান্তরের গতিকে বলা হয় কি, ব্যান্ড রেট। ব্যান্ড রেট পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সমিট হচ্ছে তাই হচ্ছে বিপিএস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে বুঝতে পারলে যে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা কোন মাধ্যম দ্বারা স্থানান্তরণ হতে পারে তাই ডেটা স্থানান্তরের গতি। আর এই ডেটা স্থানান্তরের গতিকে কি বলা হয়, ব্যান্ড রেট বলা হয়। ব্যান্ড রেট পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সমিট হচ্ছে তাই হলো বিপিএস। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চারটা একটু দেখে রাখবে যে বিপিএস হলো বিট পার সেকেন্ড, আর এক বিট হলো 1 or 0। 1024 বিট সমান সমান 1 kbps। তারপর 1024 কিলোবিট সমান 1 mbps। 1024 মেগাবিট পার সেকেন্ড হচ্ছে 1 gbps। আর 1024 gbps হচ্ছে 1 tbps। আর 1024 tbps হচ্ছে 1 pbps। তোমরা এটা একটু দেখে রাখবে। ডেটা স্থানান্তরের গতিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এবার আসা যাক ন্যারো ব্যান্ড কাকে বলে। দেখো, ন্যারো শব্দের অর্থ হচ্ছে সংকুচিত। যে ব্যান্ডে ডেটা ট্রান্সফারের গতি 45 বিপিএস হতে 300 বিপিএস তাকে ন্যারো ব্যান্ড বলে। তাহলে যে ব্যান্ডে ডেটা ট্রান্সফারের গতি কত, 45 বিপিএস হতে 300 বিপিএস তাকে ন্যারো ব্যান্ড বলে। টেলিগ্রাফের সাহায্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হতো। তাহলে অনেক আগে যখন টেলিগ্রাফের সাহায্যে ডেটা ট্রান্সফার করা হতো তখন সেই ব্যান্ডটা ছিল হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে যে ব্যান্ডে ডেটা ট্রান্সফারের গতি 45 বিপিএস হতে 300 বিপিএস তাকে আমরা ন্যারো ব্যান্ড বলবো। আর এটার উদাহরণ হচ্ছে টেলিগ্রাফের সাহায্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হতো। ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড যে ব্যান্ডে ডেটা ট্রান্সফারের গতি 9600 বিপিএস তাকে ভয়েস ব্যান্ড বলে। সাধারণত লোকাল টেলিফোন সিস্টেম এই ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার হতে প্রিন্টারে ভয়েস ব্যান্ডের মাধ্যমে ডেটা পাঠানো হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ব্যান্ডের গতি কত 9600 বিপিএস তাকে আমরা বলবো হচ্ছে ভয়েস ব্যান্ড। সাধারণত টেলিফোনে এবং কী হবে এবং কম্পিউটার হতে প্রিন্টারে যে ডেটা পাঠানোর ক্ষেত্রে যে ব্যান্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। এবার আসা যাক ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড কাকে বলে? যে ব্যান্ডে ডেটা ট্রান্সফারের রেট বা গতি 1 mbps বা তার চেয়ে বেশি তাকে ব্রডব্যান্ড বলে। অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। লোকাল টেলিফোনেও এই ব্যান্ড ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে আসলে আমরা যে ডেটা ট্রান্সমিটের যে ব্যান্ডটা, সেটা ব্যান্ড ডেটা ট্রান্সফার রেট কতটুকু হলে কোন ব্যান্ড বলবো সেটা কিন্তু আমরা আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনটাকে আমি ন্যারো ব্যান্ড বলবো, কোনটাকে আমি ভয়েস ব্যান্ড বলবো, কোনটাকে আমি ব্রডব্যান্ড বলবো। সেটা কিন্তু এই ডেটা ট্রান্সফার রেট দেখে আমরা বলে দিতে পারবো। এবার দলীয় কাজ আসা যাক। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ব্রডব্যান্ডের মধ্যকার তুলনামূলক আলোচনা করো।
তোমরা নিজেরা এই ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে। মূল্যায়ন। কমিউনিকেশন সিস্টেম কি? ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি ও কি কি? ব্যান্ডউইথ কি? এটা তোমরা অবশ্যই পারবে এগুলো। ব্যান্ডউইথ কি তারবিহীন হতে পারে? ব্যান্ডউইথ কি তারবিহীন হতে পারে? ব্রডব্যান্ড কি তারবিহীন হতে পারে? যে ব্রডব্যান্ড সংযোগটা কি তার ছাড়া হতে পারে কিনা, তারবিহীন হতে পারে কিনা? অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে। বাড়ির কাজ। তোমার ব্যবহৃত মোবাইল ফোনটি ডেটা কমিউনিকেশনের প্রত্যেকটি উপাদানকে সমর্থন করে আলোচনা করো। এটা তোমরা বাড়ির কাজ নিজেরা চিন্তা ভাবনা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।